লাল শাড়িতে প্রেয়সী, লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব সংখ্যা 29। রাতের আধো আলোয় গুলশানের সেই নির্জন এলাকাটা যেন এক মুহূর্তেই জেগে উঠল উৎসবের মতো কোলাহলে। মীর হাউসের গেট থেকে শুরু করে ছাদের কর্নিশ পর্যন্ত ঝুলছে ফুলের মালা আর ছোট ছোট হলুদ বাতির শিকল। মৃদু বাতাসে বাতিগুলো দুলছে, হলদেটে আলো জলজল করে জ্বলছে। সব মিলিয়ে মীর হাউস একদম রাজকীয় আলোদায় রঙিন হয়ে উঠেছে। গেট খুলতেই গাড়িগুলো সারিবদ্ধ হয়ে ঢুকলো ভিতরে। হালকা শোরগোল হতেই আদনান ওপর থেকে নিচের রুমের জানালার পর্দা ফাঁক দিয়ে দৃষ্টি রাখলো সেই দিকে। মুখের কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো গভীর, অদ্ভুত স্থিরতায় ভরা। আহাদ গাড়ি থেকে নেমে রিদি তার জন্য অপেক্ষা করছিল। সেই রিদি নিচে পা রাখতে যাবে, তার সাথে সাথে আহাদ তাকে আবার নিচের কোলে তুলে নিল। রিদি বুঝতে পারলো প্রতিবাদ করলে লাভ হবে না, তাই সে হাতের কবজিতে আহাদের গলা পেঁচিয়ে ধরে নিজের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করলো। এটা দেখে আদনানের ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অবশেষে তোর মতো পাগলেরও একটি গতি হলো। শত পাগলামি যুদ্ধ করে জিতে নিস নিজের ভালোবাসাকে, আর আমি না পারলাম তোর মতো পাগলামি করতে, আর না পারলাম তোর থেকে তোর বোনকে চেয়ে নিতে। সেই 14 বছরে করা একটি ভুলের জন্য পূর্ণতা থেকে কয়েক কদম পিছিয়ে আছি আমি। শেষ কথাগুলো বলার সময় তার কণ্ঠে হালকা কম্পন হলো। চোখের ভেতরে জমে থাকা অতীত ছোঁয়া যেন আবারও জীবন্ত হয়ে উঠল। হঠাৎ দরজায় টোকা পড়তেই ঘুরে তাকায় আদনান। আহিয়া দরজার ফাঁক দিয়ে মাথা ভেতরে উকি দিয়ে আছে। আদনানকে দেখেই সাথে সাথে সোজা হয়ে ভেতরে এসে দাঁড়ালো। মুখে অদ্ভুত দ্বিধা, যেন কিছুই বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না সে। আদনানের গলায় একরাশ ক্লান্তি নিয়েই জিজ্ঞেস করলো, কি কিছু বলবি? আহিয়া উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, বল। এদিকে নিয়ে সবাই চলে আসছে। আদনান ভুরু কুচকে গুছিয়ে নিয়ে বলল, তো আমি কি করব? আপনি যাবেন না? আমার তো সবাই ভাইয়ার রুমে ফিতা আর ধরার প্ল্যান করেছি, আপনি আসুন। আহিয়ার এই বোকা বোকা কথা শুনে আদনানের মুখে মুহূর্তেই শক্ত হয়ে গেল। এক কদমে এগিয়ে সে জল শক্ত করে বলল, মাথা খারাপ তোর? বোকার মতো কথা বলছিস কেন? ভাসুর হয়ে এখন আমি যাবো বাসর ঘরে ফিতা ধরতে? ডাফার। আহিয়া এক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে গলা কাঁপিয়ে বলে, আসলে আমি বুঝতে পারিনি, আমি তো। আদনান এবার একটু পিছিয়ে যায়, চোখে হালকা তাচ্ছিল্যের রেখা, ঠোঁটে এক প্রকার বিদ্রুপ মাখা হাসি নিয়ে বলল, হ্যাঁ তা বুঝবি কেন? তোর তো ভালো আবিদা বোঝে তোর থেকে। তোর এই না বোঝার কারণেই যত সব যন্ত্রণা আমার একা ভোগাতে হয়। আদনানের শেষের কথাগুলোর সাথে মিশেছিল রাগ আর যন্ত্রণার মিশল। আহিয়া আর কিছু বলল না, শুধু ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখলো। আদনান সেদিকে তাকিয়ে হঠাৎ করেই বুঝতে পারলো সে একটু রূঢ় ব্যবহার হয়ে যাচ্ছে। নাক টানার একটু ভঙ্গিমা নিয়ে নিচু গলায় বলল, সরি, আসলে আমার মাথা ব্যথা করছে, তাই একটু ঝাঁঝালো কথা বেরিয়ে গেছে, তুই যা এখন। আহিয়ার সাথে সাথেই ধরফর করে রুম থেকে বেরিয়ে গেল। আদনান তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের আড়াল হতেই নিজের ভেতরের কোটটা নিভানোর জন্য সামনে থাকা সোফায় দে ধরে একটি লাথি মারল। সত্যি সত্যি তার এখন মাথা যন্ত্রণা করছে। তাই দুই হাত দিয়ে সে মাথার চুল টেনে ধরে, চোখ বন্ধ করে শান্ত থাকার চেষ্টা করলো। আহাদ রিদিকে নিয়ে মূল দরজায় আসতেই ভেতরে একরকম হুলস্থুল পড়ে গেল। সে এদিক ওদিক না তাকিয়ে সোজা উপরে হাঁটা দিল, যেন এই কোলাহলের ভেতরে সে নিজের পৃথিবীটাকে আলাদা করে নিতে চায়। রিদি আহাদের কোলেই হালকা নড়াচড়া করে মুখ নিচু করে গুজে রাখলো তার বুকে। রিদির কথায় তার মুখের সাথে অনিকা, তানভীর ও রাইসাও এসেছিল তাদের সাথে। এখন তারাও আহাদ রিদির পেছনে হাঁটছে। আজ সোজা নিজের রুমের সামনে আসতে থমকে গেল সামনের দৃষ্টি দেখে। ধীরে রিদিকে নিজের কোলে থেকে নামিয়ে রাখলো। রিদি মেঝেতে পা ফেলে লাজুক লাজুক মুখে সবার দিকে তাকালো এক ঝলক। আহাদের রুমের দরজা আগে থেকে লাল ফিতা দিয়ে বাঁধা। দাঁড়িয়ে আছে আদিল, আহিয়া।
শাহিন, নাদিম, শাওনও যোগ দিয়েছে তাদের সাথে। আহাদের মেজাজ খারাপ হলো এসব দেখে। সব জায়গায় শুধু বাধা। কোথায় নিজের প্রেয়সীকে নিয়ে একটু একান্তভাবে মন ভরে দেখবে তার হতে দিল কই। আহাদের গলা ভারী হয়ে গেল। রাগে দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোর আমার রুমের সামনে কি করছিস? আর এসব কি? বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মতো ফিতা ধরে দাঁড়িয়ে আছিস কেন? আদিল একগাল হেসে ফিতা দোলাতে দোলাতে বলল, এই বর্ডার পার করতে হলে 5 লক্ষ টাকা দিতে হবে। আহাদের চোখ বড় হয়ে গেল। হোয়াটস 5 লক্ষ? আমার কি টাকার গাছ আছে? আর তুই না থাইল্যান্ড ছিলি? তোকে কে আসতে বলেছে? চলে যা আবার। আদিল একটু ভঙ্গিমা করে চোখ টিপে বলল, তোমার বিয়ে আমি আসবো না? যত যাই হোক 5 লক্ষ টাকা তো আর মিস করতে পারি না, তাই না বিভি? শেষ কথাটা বলে সে মুখ ঘুরিয়ে রিদির দিকে তাকালো। রিদি তখন আহাদের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে লাজুক মুখে তাদের দিকে তাকিয়ে রয়েছে। আহিয়া কোনোই দিয়ে আদিলকে ঘোতা মেরে বলল, বিভি কি আবার? হ্যাঁ, বিভি মানে বিউটিফুল। বি মানে বিউটিফুল, ভি মানে ভাবি, বিউটিফুল ভাবি। নাদিম হেসে উঠল। জিনিয়াস। সবাই একজোটে হেসে উঠল, কিন্তু আহাদের মোটেও হাসি পেল না, বরং আরও রেগে গেল সে। 2 আঙ্গুল তুলে তুড়ি বাজিয়ে দাঁত কিরমির করে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমার রুমের সামনে থেকে সরে যা, কুইক। শাহিন এবার এগিয়ে এসে হাত এগিয়ে নিয়ে বলল, না ভাই, সে আপনি যতই বলেন, আমরা আমাদের পাওনা না নিয়ে যাচ্ছি না। শাহিন, সরি ভাই, আজকে কাজ হবে না। এই সময় পেছন থেকে অনিকা হেসে বলল, রাইসা এখন কারা চাঁদাবাদি করছে দেখো, আমাদের তো খুব বড় বড় কথা বলেছিল। আহাদ এবার চরম প্রকারের খেপে গেল। তার চোখের মনি রাগে কাঁপছে, বুকের ভেতর জ্বালা করছে আগুনের মতো। নিচে থেকে একটানা তাদের হট্টগোল শোনা যাচ্ছে। আফরোজা শেখ সব শুনছিলেন, কপালে চাপা বিরক্তি। হালিমাকে ইশারা করতেই কাছে গিয়ে আসলো। আফরোজা শেখের দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা, কিছু বলবা? আফরোজা শেখের মুখে সেই চিরচেনা স্থির ভাব, কিন্তু চোখে অসন্তোষ স্পষ্ট। তিনি নিচের দিকে তাকিয়ে একটু বিরক্তি গলায় বলল, রাত অনেক হয়েছে হালিমা, এসব সবাইকে নিয়ে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমার মাথা ধরেছে, আমি ঘরে গেলাম। তুমি রিদিতাকে যা যা বোঝানোর বুঝিয়ে দিও দরকার মতো। আমি তো শাশুড়ি হয়ে আর এসব বলতে পারি না। হালিমা বেগম একটু লজ্জা অনুভব হলো, নিচু গলায় বলল, আপা, সম্পর্কে তো আমিও শাশুড়ি হই, তবুও আমার আর তোমার মাঝে তফাৎ আছে হালিমা। আহিয়ার সাথে যখন তুমি ফ্রি, রিদির সাথেও নিশ্চিত ফ্রি হতে পারবে, প্রবলেম হবে না। ঠিক আছে আপা, আমি দেখছি। হালিমা বেগম স্বামীকে ইশারা করে ডেকে ওপরে চলে গেল। আহাদ তখন ডাকে ফুঁসছে, কিন্তু আশ্চর্য, কেউ তাকে এক বিন্দু মাত্র ভয় পাচ্ছে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এক ঝটকায় আশফাক মিরকে দেখার সাথে সাথে ফেটে পড়ল, চাচু, ওদের আমার চোখের সামনে থেকে যেতে বলো, তা না হলে থাপড়াকে একটা চেহারা নকশা পাল্টাই দিব বলে দিলাম। আহাদের কথা শুনে তানভীর কপাল গুটিয়ে নিল। হঠাৎ বিধোদয় হলো সে। এই কথাটা তো রিদিও বলেছিল তাকে। তানভীর রিদির কানে ফিসফিস করলো, তাই তো বলি, না খেয়ে তোরা তো শক্তি হলো কোথা থেকে? রিদি আহাদের পাশ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়েছিল। তানভীরের কথা শুনে মুখের ভেতর থেকে বিড়বিড় করে বলল, চুপ থাক, তা না হলে উনি সত্যি সত্যি তোর চেহারা নকশা পাল্টাই দিবে। তানভীর দ্রুত চুপ হয়ে গেল। আশফাক মির এগিয়ে এসে আহিয়ার দিকে একবার তাকিয়ে আহাদকে উদ্দেশ্য করে বলল, এত ঝামেলা না করে ওদের কথা মতো 6 লক্ষ টাকা দিলেই তো হয়। আহাদ চেঁচিয়ে উঠল, 6 লক্ষ? ওরা বলল 5 লক্ষ, এখন তুমি এসে বলছো 6। আশফাক মির ফিতা নিচে দিয়ে ভেতরে গিয়ে আহিয়া শাহিনের সাথে যোগ দিলেন। তখন তো আমি ছিলাম না, এখন আসছি যখন আমি কেন ফাঁকা যাব? আমাদের 6 জনকে 6 লক্ষ টাকা দিলেই হবে। কিপটিমি কেন করছিস বাপ? আহাদ কটমট করে তাকালো হালিমা বেগমের দিকে, এরপর গর্জে উঠল, চাচি আম্মা। হালিমা বেগম দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। নিজের স্বামীর দিকে তাকিয়ে রেগে রেগে বললেন, তোমার কি লজ্জা শরম সব গেছে? ভাতিজার বাসার ঘরে বাচ্চাদের মতো ফিতা ধরেছ। আশফাক মির কাজ থেকে নির্বিকার ভঙ্গিতেই বললেন, আশ্চর্য, আমি কি বুড়ো হয়ে গেছি? আর ভাতিজা টাতিজা কি জিনিস? হ্যাঁ, টাকা দিবে, ঢুকতে পারবে, ব্যাস।
তার কথায় সবাই সম্মতি জানালো, কেউ এক বিন্দু ছাড়তে নারাজ। বুকে হাত ভাঁজ করে ঠায় দাঁড়িয়ে রইল। হালিমা বেগম মাথা নাড়ালো তাদের কাণ্ডে, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আজ শেষমেশ আর কোনো উপায় দেখলো না। সাইন চেক বের করে দিতে হাত চেক সাইন করে দিল। এরপর ফিতা কাটে তাদের ওপর ফুল ছড়িয়ে পড়ে ভেতরে ঢুকতে দিল তাদের। রুমে পা রাখতে রিদির ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আহিয়া এসে তাকে খুশিতে জড়িয়ে ধরে জাপটে। রিদি হালকা হাসার চেষ্টা করে, আহিয়ার পিঠে হাত রাখলো আর চোখে তাকালো আহিয়ার দিকে, তারপর আহাদের দিকে। দৃষ্টি মিলতে আহাদ একবার চোখ টিপে দিল। এতে লজ্জা পেতে যেন নজর সরিয়ে নিল রিদি, কিন্তু সেই গোপন মুহূর্ত দেখে ফেলল আবিদা। সে আহাদের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, ভাইয়া তুমি? রিদি আপু না রিদি ভাবি না ভাবি আপু? আবিদা দ্বিধায় পড়ল, বুঝতে পারল না কি বলে সম্বোধন করবে। তার কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। হালিমা বেগম মেয়েকে বোঝালেন, কি আপু ভাবি করছিস, ভাবি ডাকবি এখন থেকে। আবিদা মাথা নাড়িয়ে সংশোধন করে নিয়ে আবারও ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবিকে চোখ মারলে কেন? আমার বউ, আমি চোখ মারছি, তাতে তোর কি? আহাদের এত সাহস শিকার অবধি। চোখ বড় বড় হয়ে গেল রিধির, মুখ আরও লাল হয়ে গেল। চোখ নামিয়ে গলা খুসখুস করে কেসে উঠল। হালিমা বেগম দ্রুত রিদির পিঠে চাপড়ে ঋতুকে বললেন, ঋতু পানি নিয়ে আয়। ঋতু পাশে টেবিল থেকে এক গ্লাস পানি এনে দেয় রিদিকে। রিদি বিছানার এক কোণে বসে ঢকঢক করে পানিটা খেয়ে ফেলে। হালিমা বেগম এরবার মিষ্টি নিয়ে আসে, মুখ মিষ্টি করে রিধির। এরপর একে একে সব একটু করে রিধির মুখে মিষ্টি দিল। রিধি মিষ্টি তেমন পছন্দ করে না, তবু শালীনতাভাবে সবাইকে খুশি রাখতে প্রতিবাদ মুখে না করেই খেয়ে নিল। কিন্তু মুখে বেশি মিষ্টি পড়তেই মুখটা বিকৃত হয়ে গেল। সেটা নজর পড়তে আহাদ সে গম্ভীর কণ্ঠে বলল, এবার থামো সময়, আর কত মিষ্টি খাওয়াবে ওকে? পরে দেখা যাবে আমার বউটাকে পিঁপড়া বংশধর তুলে নিয়ে গেছে। আশফাক মীর কটাক্ষ করে বলে উঠলেন, হ্যাঁ পিঁপড়া তো আর জীবনের মায়া নাই যে আহাদ রাজা মীরের বউ উঠাতে আসবে। এই কথায় সবাই হো হো করে হেসে ফেলল। আরও কিছুক্ষণ সময় হাসি আড্ডার আমেজ। অবশেষে হালিমা বেগম সবাইকে নিচে পাঠিয়ে দিলেন খাওয়া দাওয়ার অজুহাতে। সবাই একে একে বেরিয়ে যেতে ঘরটা ধীরে স্থির নিস্তব্ধ হয়ে গেল। রিদি তখন চুপচাপ বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তখন রুমে সে সম্পূর্ণ একা, বুকের ভেতর কেমন কেমন করছে। সে ধীরে চোখ বোলালো চারপাশ। আহাদের সেই রুমটা সাদা আর লাল গোলাপের সাথে সজ্জিত। মেঝেতে আর সাদা মেঝেতেই লাল পাপড়ি ছুটিয়ে রয়েছে গোলাপের। রুমের প্রতিটা কোণায় জল জল করে উঠছে হেডলাইটের মতো ক্যান্ডেল। সে আলোয় রিধির মুখে পড়ছে উষ্ণ ছায়া। মাঝে মধ্যে মৃদু বাতাসে গোলাপের গন্ধ নাকে আসছে, সুরসুরি দিচ্ছে। সব কিছু মিলিয়ে তার কেমন যেন অস্বস্তি অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি সে এর আগে কখনো অনুভব করেনি। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে কেঁপে উঠল তার কোমল দেহখানা। চোখ তুলে তাকাতে দেখে আহাদ দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, কেমন করে চেয়ে আছে তার দিকে। রিদির বুকের ভেতরটা ধকপক করে উঠল, চোখের পাতা কাঁপছে তার। নিঃশ্বাস বোধহয় নিতেও কষ্ট হচ্ছে। শাড়ি এর এক মুঠো হাতে চেপে ধরে। আহাদ এবার এক দীর্ঘশ্বাস টেনে নিল, যেন বহু প্রতীক্ষা শেষে একটু স্বস্তি পেল সে। এক মুহূর্ত চুপ থেকে তাকিয়ে রইল তার প্রেয়সীর লাজুক রাঙা মুখখানার দিকে। সরু কণ্ঠে কম্পন, নাকের ডোগায় বিন্দু বিন্দু ঘাম, কপালে ঝুলে থাকা চুলের গোছা, সব মিলে যেন এক পরিপূর্ণ চিত্রকর্ম। সেই দেখে তার ঠোঁটে পূর্ণতার হাসি ফুটে ওঠে। সে একটু এগিয়ে ধপাস করে বিছানায় এলিয়ে পড়ে। তার এমন আচরণে রিদি ধরফর করে ওঠে, দাঁড়িয়ে গেল। আহাদ ঘাড় কাত করে ভুরু কুঁচকে ডাকলো, গলা খাকারি করে ভারী কণ্ঠে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? রিদি কেমন নিঃশ্বাস বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো শব্দ বের হচ্ছে না তার মুখ দিয়ে। হাতে তালু ঘেমে যাচ্ছে এক নাগারে। আহাদ আবারও গলা নামিয়ে ডাকলো, এদিকে আসো। রিদি না চোখ মাথা নাড়ল, অর্থাৎ সে আসবে না। আহাদ চোখ সরু করে তাকালো, কণ্ঠে কঠোরতা এনে বলল, রিদি আমি দ্বিতীয়বার বলবো না। কিন্তু রিদি একইভাবে ঠায় দাঁড়িয়ে রইল। আহাদের এবার মেজাজ খারাপ হচ্ছে। আজব, শুধু শুধু একটু কোলে মাথা রাখে শুয়ে থাকতে ডাকছে। এর জন্য কি বেশি কিছু করতে হবে নাকি?
তবে আল্লাহর বান্দি তার অবাধ্য অনুভূতিগুলো জাগিয়ে তুলল। সে একা পাকা হাসি দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে উঠতে রীতি দৌড় দিয়ে ছুটতে লাগালো। তবে দরজা খুলে আর বের হতে পারল না। তার আগে সেই দরজায় পিঠ ঠেকে গেল তার। দুপাশ থেকে আহাদের বাঁধনে বন্দী হয়ে গেল। বাতাসে রিধির নিঃশ্বাসে জড়িয়ে আসছে। ঠোঁট শুকিয়ে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আহাদের মুখের দিকে। কোনো প্রকার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আমি আপনার ভাবিজি হই, প্লিজ দূরে থাকেন আমার থেকে, কাছে আসবেন না। হৃদির কণ্ঠ কেঁপে উঠল। ভয় আর লজ্জা মিশ্রিত অন্যরকম শোনালো। আহাদ হেসে ফেলল হৃদির কণ্ঠে এমন অনুনয় শুনে। ঝুঁকে এবার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি ভাবিজির সাথে রোমান্স করব, আর আমার আপত্তি নেই। তাছাড়া আপনি আমার বিয়ে করা হালাল ভাবিজি, অধিকার আছে আমার। আহাদের ফিসফাসানি শব্দের সাথে তার অনুতপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল হৃদির কানে। আহাদ মুখ তুলে ধীরে ধীরে হৃদির মুখপানে এনে থমকালো। হৃদি শক্ত করে চোখ বন্ধ করে রেখেছে। এটা দেখে আবারও কিঞ্চিৎ হাসলো আহাদ রাজা। মৃদু ফু দিয়ে বাতাস দিতেই লাগলো হৃদির মুখে। এতে হৃদি আরো শিহরিত হলো। আচমকা আহাদ তাকে তুলে নিয়ে বসলো বিছানার পাশে। নিজেও হাঁটু মুড়ে বসলো তার সামনে। তার কোলে হাত দুটো নিচের উষ্ণ হাতের মুঠোয় নিল। কিন্তু হৃদি তখনও চোখ খুলল না। আহাদ তর্জনী আঙ্গুল তুলে হৃদির চিবুক হালকা তুলে গলা স্বর খাদে নামিয়ে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও, আমার দিকে তাকাও। হৃদি ধীরে ধীরে তার কম্পিত চোখ জোড়া খুলল। দৃষ্টি মিলালো আহাদের সেই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত গভীর চাহনিতে। হৃদি সরু ওষ্ঠদ্বয় তিরতির করে কাঁপছে। সে বেশ ভালো করে বুঝতে পারছে এই মুহূর্তের ওজন। এমন সময় আহাদের তার ওর ওপর তুলে নিল তাকে, হৃদির পা দুটো সহ। হৃদি হকচকে সরে ফেলতে চাইছে। হাত শক্ত করে মাথা নাড়িয়ে ইশারা করে না সরাতে। হৃদি নড়ে চড়ে শরীর যেন স্থির করে ফেললো। একদম নড়াচড়া বন্ধ হয়ে গেছে তার। একদম স্থির হয়ে শুধু তাকিয়ে আছে সেই নির্লিপ্ত মুখের দিকে। আহাদ পাঞ্জাবির পকেটের হাত দিয়ে একজোড়া চিকন সোনালি শব্দহীন পায়েল বের করে আনলো। শাড়ি পরা উচ্চ করে পরিয়ে দিয়েছে হৃদির পায়ে। পায়ের সোনালি পায়েল রঙে কেমন ঝলমল করছে। মুখেও এক অদ্ভুত তৃপ্তি ঝরে পড়ল। হৃদি চোখ ছলছল করে উঠল এই মুহূর্তে। ভিজে গেল চোখের পাপড়িগুলো। অবেচেতন তার মনে কোনো এক অদ্ভুত লোভ জেগে উঠল। আহাদের গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলো একটু ছুঁয়ে দেখার খুব ইচ্ছে জাগলো। আজ সেই চোখে দৃষ্টি রেখে নরম কণ্ঠে শুধালো, এভাবে তাকে কি দেখছ? হৃদি একটা ঢোক গলৎকরণ করে কণ্ঠ কাঁপিয়ে মিনমিন করে বলল, আপনার গালের এই খোঁচা খোঁচা দাড়িগুলো খুব সুন্দর, একটু ছুঁয়ে দেখতে পারি? আহাদ এক সেকেন্ড স্তব্ধ হয়ে গেল তার প্রেয়সীর এমন করুণ বাসনা শুনে। অতঃপর হৃদি ডান হাত তুলে নিজের দিকে গাল ছোঁয়ালো। হৃদির আঙ্গুলে সেই দাড়ির খসখসে ছোঁয়া লাগতে শিরশির হয়ে উঠল তার শরীর। আহাদ এবার সেই কোমল হাতটা নিজের তালুর মধ্যে এনে আলতো করে ঠোঁটে ছোঁয়ালো। এতে হৃদি ছোট মোটো হৃৎপিণ্ড আবারও কেঁপে উঠল। আহাদ হাত বাড়িয়ে হৃদি দুগাল স্পর্শ করলো। কপালের ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দেয়। একটু ঝুঁকে আসতে হৃদি তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল। আহাদের হাত মাঝপথে থেমে রইল। মুখে ফুটিল বেলুনের মতোই চুপসে গেছে যেন কিছুটা। কিছুক্ষণ সেভাবেই বসে রইল। অতঃপর উঠে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। হৃদি দুপা পিছিয়ে গেল। হঠাৎ আহাদ এমন ঝুঁকে পড়ল তার প্রেয়সী দূরে যেতে চাইছে। বিরক্তিতে কপাল গুটে নিল আবারও। আরেক কদম এগোতেই হৃদি আবার পিছিয়ে গেল। আহাদ এবার হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করল। হৃদির মুখে দিকে তাকাতেই প্রশ্ন করল, কি সমস্যা তোমার? হৃদি ইতস্ত করে শাড়ির আঁচলটুকু কলচাতেই অবিরত মিনমিন সরে বলল, খুব ক্ষুধা লাগছে। আহাদের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। সে এক ঝটকায় হৃদির মুখভঙ্গি বদলে কণ্ঠ নামিয়ে বলল,
এমন একটা সময় খিদে পেয়েছে তোমার? রিদি জিভ দিয়ে যেন শুকিয়ে যাওয়ায় ঠোঁট ভিজিয়ে নিল আবারও। আহাদের থেকে দৃষ্টি সরিয়ে নিল সে। সংকোচ গলা নামিয়ে বলল, আসলে কাল রাত থেকে তেমন কিছু খায়নি, তাই আর কি। কথা শুনেই আহাদের বুকের ভেতর একটা মোচড় দিল। মুখের অভিব্যক্তি বদলে গেল। এক মুহূর্তে রাগ মিলে গেছে মমতায়। সত্যি তো রাতের খাবার খেতে দেখেনি রিদিকে। সে রিদির হাত টেনে নিয়ে আবারও বিছানায় কোনায় বসালো। আলতো করে তার গালে দুহাত রেখে শান্ত গলায় বলল, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি, কেমন? রিদি শুধু চোখের ইশারায় সম্মতি জানালো। আহাদ আর দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এতে যেন রিদি স্বস্তিতে একটু নিঃশ্বাস নিল। তা না হলে আহাদের অমন ভরাট চাহনি সব কিছু কেমন যেন এলোমেলো করে দিচ্ছিল রিদির। আর তাছাড়া রিদি সত্যিও একটু খিদা পেয়েছিল। আহিয়া সবে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। শরীর ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুত রকম অস্থির। চোখ বন্ধ করেও ঘুম আসছে না তার। হঠাৎ ওই মাথার ঝলকে উঠল আদনানের কথা। তখন বলেছিল মাথা ব্যথা করছে, তারপর আর একবারের জন্য তাকে চোখে দেখা পড়েনি। এখন কেমন আছে, কোথায় আছে, খেয়েছে তো? এই ভাবনাগুলো হঠাৎ করে বুকের ভেতর কেমন একটা কম্পন তুলল আহিয়ার। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ধরে রাখে আহিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইল। একটা চিন্তা করলো। ওনা কাঁধে তুলে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে সোজা আদনানের রুমের সামনে এসে থমকালো। একটু দ্বিধা নিয়ে দুবার দরজায় শব্দ করে, কিন্তু সাড়া এলো না। আহিয়া এবার দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে রুমের চারপাশটায় চোখ বোলালো। রুমটা আলো আধারে ঢাকা, কিন্তু কোথাও আদনানের দেখা পেল না। আহিয়া একটু থেমে দাঁড়িয়ে রইল দরজার পাশে। কেমন একটা উদ্বেগ চেপে বসলো বুকের ভেতর। অতঃপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসে চারপাশে তাকালো। হঠাৎই দৃষ্টি গেল ছাদের সিঁড়ির দিকে। উপর থেকে আসছে হালকা বাতাসের ম্লান চাঁদের আলো। সে একরকম ভয় ভীতি নিয়ে ধীরে ধীরে ছাদে উঠে আসে। দরজার কাছে পৌঁছে থমকে গেল আহিয়া। মৃদু বাতাসে ওড়না দুটো দুলছে। আর ঠিক তখনই তার চোখে পড়ল আদনান রেলিংয়ের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকারে ঢাকা, কেবল চাঁদের ম্লান আলো আর মুখে পড়ছে অদ্ভুত ছায়া। কিছু তৈরি করছে এক দৃপ্তি। এক হাতে জ্বলন্ত সিগারেট, মুখ থেকে ধোয়ার কুণ্ডলি ছাড়ছে ধীর ভঙ্গিতে। আহিয়া একদম স্থির হয়ে গেল এই দৃশ্য দেখে। যেন শরীরের সব শক্তি একসাথে হারিয়ে ফেলেছে সে। অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে রইল যে আদনান তার শরীরের স্বাস্থ্য নিয়ে এত সচেতন, সে কিনা সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে। বিস্ময়ে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আদনান ভাই। চমকে ঘুরে তাকালো আদনান। আহিয়াকে দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চোখে বিস্ময়, অস্বস্তি। তড়িঘড়ি করে সিগারেট নিচে ফেলতেই পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিল। চারপাশে ধোয়া হাত দিয়ে সরিয়ে দিতে লাগলো, যেন কিছুক্ষণ আগে কিছুই ঘটেনি এমন ভান করছে সে। আহিয়া বড় বড় পা ফেলে এগিয়ে এলো, কণ্ঠে বিস্ময় আর অভিযোগ মিশে, আদনান ভাই, আপনি স্মোক করছেন? আদনান হালকা নড়ে চড়ে দাঁড়ালো, ঘাড় কাত করলো, চুলকালো, এদিক সেদিক তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। বরং নির্লিপ্ত গলায় উল্টো প্রশ্ন করলো, তুই এত রাতে ছাদে কেন এসেছিস? ভয় লাগে না তোর? আমি তো জানতাম আপনি ছাদে আছেন, তাই তো এলাম। কেন? আহিয়া এক সেকেন্ড চুপ থেকে বলল, একটা প্রশ্ন করবো আদনান ভাই? আদনান এবার চোখ তুলে তাকালো তার ওই দিকে। চাঁদের আলোয় আহিয়ার মুখটা যেন আরো কেমন লাগছে। চোখে একটু সংকোচন, তবু দৃঢ়তা আছে। সেই চোখে সরাসরি তাকাতে পারলো না আদনান। হালকা দম নিয়ে মুখ ফিরিয়ে বলল, না। আবারও কিছুক্ষণ নীরবতা, শুধু বাতাসের শব্দ। এবার আহিয়ার মৃদু কণ্ঠ ভেসে এলো, প্রায় অনুনয়ের সুরেই, শুধু একটি প্রশ্ন করি না আদনান ভাই? সে কণ্ঠের ভারে আদনান নচর, মনেও একটু নরম ভাব এলো। গম্ভীর গলায় বলল, ঠিক আছে বল। আহিয়া এবার হেসে আদনানের পাশ ঘেঁষে ছাদের রেলিংয়ের ধারে দাঁড়ালো। দুজনের মাঝখানে হালকা দূরত্ব, কিন্তু বাতাসে ঘন হয়ে আছে অস্বস্তির একরাশ নীরবতা। আদনানের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনি সেদিন বলেছিলেন আপনি রিদিকে এমনিতেও বিয়ে করতে চান না। যদি তাই হয় তাহলে রাজি হলেন কেন? কথাটা শুনে আদনানের চোখ তুলে তাকালো আকাশের দিকে। চাঁদের আলোয় তার মুখে ভেসে উঠল অদ্ভুত এক হাসি। তার ব্যথা আছে,
ঠান্ডা আছে, আবার অপূর্ণতার ছায়াও আছে। সে ধীরে হয়ে বলে উঠল, বাজি জিততে। আহিয়া অবাক হয়ে তাকালো। বুড়োজোড়া কুচকে আবারও প্রশ্ন করলো, বাজি? কিসের বাজি? আদনান নির্দ্বিধায় উত্তর দিল, তোর জন্য। বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল আহিয়ার। চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ, ঠোঁট শুকিয়ে এলো, ছোট করে শুধু বলল, ও। আদনান তাকিয়ে রইল, চোখে প্রশ্নের আগুন। ও, তুই বুঝতে পেরেছিস আমি কি বলেছি? আহিয়া যদিও কিছুটা বুঝতে পেরেছে, তবুও দুদিকে নাসূচক মাথা নাড়ল। আদনান চোখ বন্ধ করে গেল মুহূর্তেই। নিজের ভেতরের আগুন সামলাতে পারল না, কণ্ঠে কঠোরতা নিয়ে বলল, তাহলে ও বললি কেন? আহিয়া অনুভব করলো আদনান রেগে গেছে, বুক কেঁপে উঠল তার। তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, আমি আসছি। এই বলে দৌড়ে সেখান থেকে চলে গেল। আদনান চেঁচিয়ে উঠল, আহি! তার গলা কাঁপছে। কিছুক্ষণ ক্ষণে ক্ষণে আহিয়া আধো অন্ধকারের ভেতরে মিলিয়ে গেছে। আদনান নিজের খোঁজ সামলাতে না পেরে পাশের একটি ফুলের টপে লাথি মারে। মাটিতে টপটি পেরে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, ছড়িয়ে পড়লো ছাদের কোণে। আদনান আবার একখানা সিগারেট জ্বালালো, মুখে পুরে একটি দীর্ঘশ্বাস টান দিল। ধোঁয়া কুণ্ডলি ছড়িয়ে গেল মৃদু বাতাসের সাথে। এদিকে নিচতলায় এখন একেবারে নিস্তব্ধতা। ডাইনিং রুমের বাতি হালকা জ্বলছে। আহাদ নিচে কাউকে দেখতে পেল না, যেহেতু অনেক রাত হয়েছে, আবার সবাই ক্লান্তও ছিল, তাই যে যার মতো নিজের রুমে চলে গেছে। আহাদ বাণীকে কয়েকবার ডাকলো, তবে কোনো সাড়া পেল না। তাই নিজেই রান্নাঘরে ঢুকে দেখলো খাবার কি আছে। রান্নাঘরে ঢুকে হালকা বিরিয়ানির গন্ধ নাকে এসে ঢুকলো তার। চারদিকে চোখ বুলিয়ে দেখলো সবকিছুই গুছগাছ করে ফ্রিজে তুলে রেখে দিয়েছে। শুধু বড় একটা হাঁড়িতে বিরিয়ানি ঢেকে রাখা হয়েছে, সেটা হালকা গরম বলে হয়তো রাখা হয়নি। আজ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কি করবে। অতঃপর একটা প্লেটে চামচ হাঁড়ির ভেতর দিয়ে হাঁড়িসহ তুলে ওপরে নিয়ে গেল। এমন সময় রুম থেকে হালিমা বেগম পানির বোতল নিয়ে বেরিয়ে আসে, আর চোখে পড়ে আহাদ হাঁড়ি নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছে। এদিকে বাণীও বেরিয়ে আসে। সেও আহাদের ডাক শুনেছিল, তবে সে আস্তে আস্তে ততক্ষণে আহাদ চলে গেছে। হালিমা বেগম এটা দেখে এগিয়ে গিয়ে অবাক হয়ে বললেন, বাণী আপা, এটা কি দেখছি আমি? এই পাগল ছেলে কি পুরো হাঁড়ি নিয়ে ওপরে চলে গেল? বাণী শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ তুলে নিয়ে মুছে নিয়ে বলল, আপা, আমি নতুন বইয়ের খাবার দিতে গেছিলাম, কিন্তু দরজা বন্ধ থাকায় ডাকি নাই। মনে হয় এখন খিদা পাইছে, তাই আহাদ বাবা নিজেই খাবার নিয়ে গেছে। হালিমা বেগম হেসে উঠলেন, সে ঠিক আছে, কিন্তু তাই বলে হাড়ি সহকে খাবার নিয়ে ও বইয়ের কাজ জন্য যায়? তার কথা শুনে বাণী আর হাসি চেপে রাখতে পারল না। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। নিচে হচ্ছে লেখিকার নোটস। গতকাল যে অংশ পোস্ট করেছি সেটা শুধুমাত্র আপনাদের মনের ঘোর লাগানোর জন্য। আপনার আহাদ হৃদির বাসর নিয়ে বেশ ঘোরের মধ্যে চলতেছেন, আমি বুঝি, আর আমার লজ্জাও দিচ্ছেন। তাই আহাদ রাজার ভাষায় আপনাদের একটি ডেমো দিলাম। বেশি কিছু না, কেউ সিরিয়াসলি নেবেন না। কথাটা বলা হয়েছে কিসের জন্য, কালকে আমিও একটা পোস্ট দিয়েছিলাম, কারণ পোস্টটা লেখিকায় দিয়েছিল, যে পোস্টে এমন ছিল, হৃদি আহাদ রাজা, সরি হৃদি আহাদ সামলা নিজেকে। নো নো নো। পেছন থেকে আহাদকে ঝাপটে ধরে রেখেছে আশফাক মীর আর শাহিন, তবে বেশ কিছুক্ষণ ধরে সামনে রাখতে পারল না। এক ঝটকা মেরে তাদের ফেলে দিয়ে পাগলের মতো ছুটে গেল জ্বলন্ত গাড়ির দিকে। হাত দিয়ে সেই গাড়ির আগ্নেয়গিরি দমানোর চেষ্টা করলো। এই তো এখান থেকে তার প্রেয়সী শেষ আর্তনাদ ভেসে আসছিল। কত খুশি ছিল তার প্রেয়সী তাকে পেয়ে, অথচ মাঝ রাস্তায় তাদের খুশি জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এটা তো দুঃস্বপ্ন থেকে কোনো অংশে কম না। এই যে এই পোস্টটুকু লেখিকা হচ্ছে কালকে দিছিল, কালকে তো উনি পর্ব দেয় নাই, শুধু এই লেখাটুকু দিছিল। তো আমরা অনেকেই হয়তো আপনারাও ভাবছেন, আমিও ভাবছি যে হয়তো বা গাড়িতে আগুন লাগবে বা এমন কিছু হবে, কিন্তু আজকে যে পোস্টটা দিছে, মানে পর্বটা 29তম পর্ব যেটা, এখানে কিন্তু গাড়িতে আগুন বা এমন কিছু হয়নি, সব কিছু সুন্দর আছে। তো এই জন্যই বলছে যে উনি একটু মজা করছে বা ড্রেমো দিছে। ওইটা আসলে গল্পের কোনো পার্ট না। সবাই বাসর নিয়ে অনেক এক্সাইটেড,
এই জন্য উনি আর একটু উত্তেজনা বাড়ানোর জন্যই এমন পোস্টটা করছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন এটা দেওয়া হয়েছিল। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।